কি অবস্থা সবার, র্যান্ডম অ্যানিমেশনের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ওয়ান পাঞ্চ ম্যানের সিজন 3 এর 4 নম্বর এপিসোড সম্পর্কে জানবো। তো আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করি। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই গারো এখনো বেঁচে আছে। তার জ্ঞান ফিরে আসলে সে ভাবতে থাকে, আমার এটা কি হইলো, আমি একটা মনস্টারের কাছে কিভাবে হেরে গেলাম, আর আমি এখনো কিভাবে বেঁচে আছি, আর ওই টেরিও নামের ছেলেটার কি হয়েছে, মনস্টার গুলো কি তাকে ছেড়ে দিয়েছে নাকি তাকেও মেরে ফেলেছে। সে তখন দেখতে পায় তার শরীরের রক্ত পড়া একা একাই বন্ধ হয়ে গেছে এবং তার শরীরের কাপড়গুলো তার আঘাত পাওয়া স্থানগুলোর সাথে লেগে গেছে, মানে কাপড়গুলো তার শরীরের সাথে মিশে যাচ্ছিল এরকম আর কি। গারো এখন রেগে মনস্টার অ্যাসোসিয়েশনের দিকে যেতে থাকে। এদিকে হিরো অ্যাসোসিয়েশনে চাইল্ড এম্পারার মনস্টারদের আস্তানার খবর পেয়ে যায়। সে সেকেঙ্গারকে জিজ্ঞাসা করে, সব হিরোরা একসাথে হয়েছে তাই না? সেকেঙ্গার তখন বলে, কিছু হিরো তো অনেক আগে থেকে এখানে আছে, কিন্তু ট্যাঙ্ক আর মেটাল ব্যাট এখনো হাসপাতালে, ড্রাইভ নাইট তো হারিয়ে গেছে, ওয়াচডগ ম্যান আর মেটাল নাইট এই মিশনে আসবে না বলে জানিয়ে দিয়েছে, জম্বি ম্যান এখানে আসার জন্য অলরেডি বেরিয়ে পড়েছে, সিলভার ফ্যাঙ্ক, জেনোস আর কিং, আমরা এই তিনজনকেই এই টিমে নিতে চাইছি। এই যুদ্ধে আমাদের দরকার শুধুমাত্র এস র্যাঙ্ক হিরোদের। চাইল্ড এম্পারার তখন বলে, জেনাসকে নিয়ে আমি এখনো রিসার্চ করছি, সেট সিটি জি এর গোস্ট টাউনে থাকে, আর মনস্টাররাও কিন্তু এই গোস্ট টাউনেরই কোনো একটা জায়গায় আছে। এই জিনিসটা একটু অদ্ভুত তাই না? আসলে চাইল্ড এম্পারারের সন্দেহ হচ্ছিল যে জেনাস হয়তো মনস্টারদের সাথে জড়িত। সেগিঙ্গার তখন বলে, অনেক হিরো আছে যাদের সম্পর্কে আমরা কিছুই জানি না। চাইল্ড এম্পারার বলে, আমাদের কিছুই জানা নেই যে মনস্টাররা আসলে কতগুলো আছে আর কোথায় কোথায় আছে। যদি আমাদের মধ্যে কেউ বিশ্বাসঘাতক হয় তাহলে সে আমাদের সকল প্ল্যান মনস্টারদেরকে বলে দেবে, আর তখন মনস্টাররা আমাদের খুবই সহজে শেষ করে দিবে। জেনাস একটা নতুন হিরো, তাই আমরা তার উপরে পুরোপুরি বিশ্বাস করতে পারবো না, আর মেটাল নাইট আমাকে বলেছিল সবার উপর বিশ্বাস না করতে। সেকিংকার তখন বলে, তোমার কি মনে হয় সে কি আমাদের ঠকাবে বা সে কি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে? চাইল্ড এম্পারার তখন বলে, আমরা তাকে কোনো তথ্যই দিব না আর তাকে এই মিশনেও অংশগ্রহণ করতে দিব না। সেকিংকার তখন তার কথা মেনে নেয়। চাইল্ড এম্পারার আরো বলে, এই জিনিসটাও অদ্ভুত যে সিলভার ফ্যাঙ্ক গারোকে বেঁচে পালিয়ে যেতে দিয়েছে, হয়তো তার মনে এখনো তার স্টুডেন্ট গারোর জন্য কিছু একটা আছে বা কোনো টান আছে। তবে এই খবরটা নিশ্চিত যে গারো মনস্টার অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হয়ে গেছে, তাই আমাদের সিলভার ফ্যাঙ্ককেও এই মিশন থেকে বাদ দিতে হবে। সেকিংকার তখন বলে, ঠিক আছে, কিন্তু কিংকে তো আমাদের লাগবেই। চাইল্ড এম্পারার তখন বলে, হ্যাঁ অবশ্যই, কিং হচ্ছে আমাদের আসল হিরো, সেই আমাদের এই সবকিছু থেকে বের করে নিয়ে আসতে পারে। সবাইকে জানিয়ে দাও যে মনস্টার অ্যাসোসিয়েশনের ঠিকানা খুবই তাড়াতাড়ি সবাই জেনে যাবে। সেকিংকার এই কথাটা তখন স্টেজকে জানায় যে সিলভার ফ্যাঙ্ক আর জেনোসকে এই মিশন থেকে সরিয়ে ফেলা হয়েছে, আর তাদের বদলে এ থেকে সি র্যাঙ্ক পর্যন্ত হিরোদের এখানে আনা হয়েছে যারা এস র্যাঙ্ক হিরোদেরকে সাপোর্ট করবে। স্টিজ তখন বলে, কিন্তু এ থেকে সি র্যাঙ্ক পর্যন্ত হিরোরা তো অনেক বেশি দুর্বল, তারা তো এই মিশনে মারা যাবে। সেকিংকার তখন বলে, এই মিশনটাই অনেকটা সুইসাইড মিশনের মতো, আর তারা যখন হিরো হয়েছিল তখন থেকে তারা জানতো যে যেকোনো একটা মিশনে তাদের প্রাণ যেতে পারে, আর এখানে একটা বাচ্চা বিপদে আছে, আর একটা বাচ্চার জন্য আমরা কয়েকটা হিরোকে বলিদান দিতেই পারি। স্টিজ তখন বলে, ঠিক আছে, যদি আমরা হিরো হারিয়ে ফেলি তাহলে তো হিরোর অনেক বেশি ঘাটতি হয়ে যাবে। সেকিংকার তখন বলে, তুমি কি ওই ধ্বংসযজ্ঞের ভবিষ্যৎবাণী নিয়ে ভয় পাচ্ছ আর এটার জন্য তুমি প্রস্তুত থাকতে চাইছো? তবে এখন আমার হিসাব অনুযায়ী তো এই মনস্টার অ্যাসোসিয়েশনটাই সবচেয়ে বড় বিপদ, এদের যদি আমরা শেষ করতে না পারি তাহলে তারা পুরো মানব জাতিকেই শেষ করে দিবে। আমরা যদি এই লড়াইটা জিততে পারি তাহলে ওই ভবিষ্যৎবাণীটা নিয়ে আমাদের কোনো চিন্তাই করতে হবে না, আর তাছাড়াও এই মিশনের লিডার কিন্তু আমি। এদিকে সাইতামার বাড়িতে তখন হটপট তৈরি হয়ে গিয়েছিল, আর এটাকে খাওয়ার জন্য সবাই তখন ঝাঁপিয়ে পড়ে। ফুবুকি মাংস খেতে চায়, তবে জেনাস তখন তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি কি মনস্টারের মাংস খেতে চাও? ফুবুকি তখন বলে, জেনাস তুমি চুপ থাকো, তুমি তো জাস্ট একটা সাইড কিক। সিলভার ফ্যাঙ্ক তখন বলে, আরে ভাই তোমরা ঝগড়া থামাও, চুপচাপ খাবার খাও। সাইতামা তখন তাদেরকে থামিয়ে দিয়ে বলে, আরে এক মিনিট দাঁড়াও, এই জিনিসটা আমার অনেক বেশি বিরক্ত লাগছে, তোমরা এখনো আমার বাড়িতে কি করছো? অন্যের বাড়ির খাবার খেতে তোমাদের কি লজ্জা করছে না? আর তাছাড়াও বাঁধাকপিও কিন্তু শেষ হয়ে গেছে, তাই তোমরা এখন চুপচাপ তোমাদের বাড়ি চলে যাও। ফুবুকি তখন বলে, হ্যাঁ এখানে অনেক বেশি ভিড় হয়ে গেছে, তোমরা সবাই বাড়ি চলে যাও। সাইতামা তখন বলে, আমি তোমাকেও বাড়ি যেতে বলছি। ফুবুকি তখন সাইতামার কথা পাত্তা দেয় না আর বলে, সিলভার ফ্যাঙ্কের পাশে এই বুড়োটা কে? তুমি যদি আমার গ্রুপে যোগ দিতে চাও তাহলে তোমাকে তোমার যোগ্যতা প্রমাণ করতে হবে। এই সকল কথা শুনে জেনোস এখানে অনেক বেশি রেগে যায়। তখন সাইতামা চিৎকার করে বলে, আমার বাড়িতে কেউ ঝগড়া করবে না। ডক্টর কুসেনো এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় যে জেনোসের এখন অনেক বন্ধু হয়েছে যাদের সাথে জেনোস এখন অনেক সুন্দর সময় কাটাতে পারে। জেনোস তখন বলে, এই মেয়েটা আমার বন্ধু না। ফুবুকি তখন কুসেনোকে বলে, তুমি তো জেনোসের জন্য অনেক সুন্দর সুন্দর অস্ত্র বানাও তাই না? আমি ভাবছি আমি তোমাকে চাকরি দিব যদি তুমি আমার গ্রুপের জন্য অস্ত্র বানাও। এটা শুনে জেনোস এখানে আরো অনেক বেশি রেগে যায়। সিলভার ফ্যাঙ্ক তখন সাইতামাকে জিজ্ঞাসা করে, তুমি তোমার স্টুডেন্টদেরকে কিভাবে শেখাও আর আমার শেখানোর মধ্যে কোথায় ভুল আছে? আমার ডোজোতে তো শক্তিকেই সবচেয়ে বেশি বড় করে দেখা হয়, হয়তো এটাই আমার সবচেয়ে বড় ভুল। জেনোস তখন বলে, মনস্টারদেরকে খাওয়ার সময় তোমরা নিজেদের ব্যাক স্টোরি বলো না। এরপর এরা সবাই এখানে খাবার খেতে থাকে। এত মানুষের মধ্যে সাইতামার কিছুই ভালো লাগছিল না। খাবার শেষে সাইতামা সবাইকে বাড়ি পাঠিয়ে দেয়, তবে সে সেখানে কিংকে দেখতে পায় না। সে পেছনে তাকিয়ে দেখতে পায় কিং এখানে মাটিতে পড়ে আছে, মানে সে অজ্ঞান হয়ে গেছে। সাইতামা তখন বলে, কিং এটা তোমার শুয়ে থাকার জায়গা না। যাই হোক, এখন আমরা বাইরে গারোকে দেখতে পাই, সে একটা গুহার মধ্যে ঢুকে পড়ে। আসলে এই গুহাটা মনস্টার অ্যাসোসিয়েশনের দিকে যায়। গিয়োরো বুঝতে পারে যে তাদের দিকে কেউ একজন আসছে, তার মনে হয় কোনো একটা মনস্টার হয়তো তাদের সাথে যোগ দেওয়ার জন্য এখানে আসছে, বা কোনো হিরো হয়তো এখানে স্পাইগিরি করতে
খুঁজতে আসছে, মানে তাদের উপর নজর রাখতে আসছে। সে তখন তার মনস্টারদেরকে বলে কেউ আমাদের দিকে আসছে, যাও তাকে এখানে নিয়ে আসো। সে যদি মনস্টার হয় তাহলেই তাকে এখানে নিয়ে আসবে, আর সে যদি মনস্টার না হয় তাহলে তার সাথে কি করতে হবে সেটা তো তোমরা জানোই। পরের সকালে সাইতামা কিংকে ঘুম থেকে জাগিয়ে দেয়। সে তখন কিংকে বলে খাওয়ার সময় তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, আমি ভেবেছিলাম তুমি মারা গেছো। কিং তখন বলে বাকি লোকেরা কোথায় গেল? সাইতামা তখন বলে ডিনারের পর আমি তাদের সবাইকে বের করে দিয়েছিলাম, আর জেনোস তার অস্ত্রগুলো ঠিক করতে গেছে। কিংও তখন এখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। সাইতামা তখন বলে যাওয়ার সময় ময়লার ব্যাগটাও নিয়ে যেও, আর এটাকে ডাস্টবিনে ফেলে দিও, ডাস্টবিনটা একটু সামনেই আছে। কিং এখন এখান থেকে যেতে শুরু করে। কিং ভাবছিল আজকে আমার ঘুম অনেক ভালো হয়েছে, আর এই সকালটাও কত বেশি শান্ত, আশেপাশে মানুষ নেই, গাড়ি ঘোড়ার কোনো শব্দ নেই। এটা ঘোস্ট টাউন, এখানে বেশিরভাগ সময় মনস্টারদের দেখা যায়, এই কারণে এই এলাকায় মানুষরা থাকে না। তবে ব্যাপারটা অদ্ভুত যে এখনো তার সামনে কোনো মনস্টার আসেনি। সে ভাবতে থাকে হয়তোবা সাইতামা এই এলাকায় থাকে তাই এখানে কোনো মনস্টার আসে না, তবে কিছু কিছু মনস্টার হয়তো এখনো এখানে লুকিয়ে আছে। আর এটা ভেবেই কিং এর এখানে অনেক ভয় লাগছিল। এরপরে কিং সেই ময়লাটাকে ফেলে দেয় এবং কিছুটা সামনে গিয়ে দেখতে পায় দুজন মানুষ এখানে দাঁড়িয়ে আছে। তারা কিংকে দেখে কিং এর দিকে দৌড়ে আসে, আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম, আমরা আপনাকে সব জায়গায় খুঁজেছি। আসলে এই দুইজন হিরো অ্যাসোসিয়েশন থেকে এসেছিল। কিং তখন বলে আমার ট্রান্সমিটার নষ্ট হয়ে গিয়েছিল, আর আমি গত রাতে এই সিটিতেই ছিলাম। তারা দুজন দেখতে পায় কিং এর সারা শরীরে ময়লা লেগে আছে। তারা ভাবতে থাকে গতকাল রাতে হয়তো কিং অনেক মনস্টারদের সাথে ফাইট করেছে, এই কারণে কিং এর অবস্থা এমন হয়ে গেছে। তবে আসলে সেই হটপটের বিভিন্ন সবজি কিং এর গায়ে পড়েছিল, আর এই কারণেই কিং এর বডি এভাবে নোংরা হয়ে গিয়েছিল। তারা বলে আপনি হয়তো অনেক বেশি ক্লান্ত হয়ে গেছেন, তবে তারপরেও আপনাকে এখন তাড়াতাড়ি হেডকোয়ার্টারে যেতে হবে। অন্যদিকে নারিঙ্কি ভাবছে যে সে তার একটা দল সেখানে পাঠিয়েছিল, সেই দল থেকে এখনো কোনো ফোন আসেনি। মনে হচ্ছে তারা সবাই মনস্টারদের কাছে হেরে গেছে। তাদের কাছে অনেক হাইটেক অস্ত্র ছিল, তারা যদি মনস্টারদের কাছে হেরে যায় তাহলে হিরোরা কি করবে? সে সেকেঙ্গারকে বলে আমি অনেক বেশি চিন্তিত। সেকেঙ্গার তাকে বলে আপনি চিন্তা করবেন না, আপনার ছেলেকে আমরা বাঁচাবো, হিরোদের উপরে বিশ্বাস রাখুন। নারিঙ্কি বলে মেটাল ব্যাট এস র্যাঙ্কের হিরো, তারপরেও সে হেরে গিয়েছিল, আমি তোমাদের কিভাবে বিশ্বাস করব? তোমরা আমার থেকে যত টাকা চাও আমি তোমাদের তত টাকা দিব, শুধু আমার ছেলেকে বাঁচিয়ে নিয়ে আসো, আমি আমার সবকিছুই হিরোদের নামে করে দিব, জাস্ট আমার ছেলেকে এনে দাও। তখনই হিরোদের ফুল টিম এখানে চলে আসে এবং তাকে বলে এগুলোর দরকার নেই, যারা দুর্বল তারাই মূলত টাকার লোভে এরকম কাজ করে, যুদ্ধক্ষেত্রে শুধুমাত্র ভয়ের মুখোমুখি তারাই হতে পারে যাদের সাহস আছে। টর্নেডো তখন বলে যদি কারোর শক্তির দরকার হয় তাহলে সবকিছু আমার উপরে ছেড়ে দাও। অ্যাটমিক সামুরাই তখন বলে আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই ছেলেটাকে বাঁচানো, তাই আমাদের টিমের মতো কাজ করতে হবে। আমরা দেখতে পাই জম্বি ম্যান আর পুরি প্রিজনারও এখানে চলে এসেছে। চাইল্ড এম্পায়ার তখন বলে আমরা মনস্টারদের ঠিকানা খুঁজে পেয়ে গেছি, এখন আমরা শুধুমাত্র ব্যাকআপ টিম আসার জন্য অপেক্ষা করছি, তারা চলে আসলে দুপুরেই আমরা আক্রমণ করা শুরু করব। আমরা সেই বাচ্চাটাকে বাঁচিয়ে পুরো মনস্টার অ্যাসোসিয়েশনটাকেই ধ্বংস করে ফেলবো। টর্নেডো তখন নারিঙ্গিকে বলে তুমি যাও আর গিয়ে ঘুমাও, তুমি ঘুম থেকে উঠতে উঠতে দেখতে পাবে সবকিছু শেষ হয়ে গেছে, তোমার ছেলে তোমার সামনে চলে এসেছে। তবে এখন এই আক্রমণটা করার জন্য এস র্যাঙ্ক হিরোদের একটা মিটিং করতে হবে। চাইল্ড এম্পায়ার সবাইকে বলে সে সবাইকে গোস্ট টাউনের একটা ম্যাপ দিবে। মনস্টার অ্যাসোসিয়েশনে ঢোকার বিভিন্ন রাস্তা আছে, তো সবাই আলাদা আলাদা পথে ঢুকবে, কারণ মনস্টার সবগুলো একরকম না। সে সবাইকে আলাদা আলাদা ট্রান্সমিটার দিবে যেন তাদের লোকেশন খুঁজে বের করা যায়। তাদের মধ্যে জাস্ট একজন যদি সেই বাচ্চাটার কাছে পৌঁছাতে পারে তাহলে এই ট্রান্সমিটারের সাহায্যে পুরো ব্যাকআপ টিম তার কাছে চলে যেতে পারবে। আর যদি কোনো মনস্টাররা আন্ডারগ্রাউন্ড থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তাকে সাথে সাথেই শেষ করে দিতে হবে। সেকিঙ্গার তখন বলে ব্যাকআপ টিমের জন্য আমরা প্রায় সকল হিরোদেরকেই ডেকে আনবো, তারা ছোটখাটো মনস্টারদেরকে খুবই সহজে সামলে দিতে পারবে। টর্নেডো তখন বলে তার মানে তুমি কি ফুবুকেও ডেকেছো? সেকিঙ্গার তখন বলে হ্যাঁ, এতক্ষণে সে হয়তো এখানে আসার জন্য বেরিয়েও পড়েছে। টর্নেডো তখন বলে না, একদমই না, আমার ছোট বোনকে যদি তোমরা বিপদের মধ্যে ফেলো তাহলে আমি তোমাদেরকে কখনোই ক্ষমা করব না, আমি এখানে আছি এটাই যথেষ্ট। সেকিঙ্গার তখন বলে আচ্ছা ঠিক আছে। এদিকে আমরা তখন দেখতে পাই টেরিও আর ওগামার কাছে সেই রয়্যাল রিপার বা কিং দ্য রিপার চলে আসে। সে তখন বলে চলো তোমার সময় শেষ হয়ে গেছে। টেরিও তখন কেঁদে কেঁদে হিরোদের ডাকতে থাকে। তখন রিপার বলতে থাকে তোমার শুনলে খারাপ লাগবে, তবে হিরোরা তোমাকে নিয়ে কিছুই ভাবছে না, হিরোরা শুধুমাত্র এই ছেলেটাকে বাঁচাতে চাইছে। এই ছেলেটার সাথে তুমি যে এখানে আছো হিরোরা এটাও জানে না, তাই তোমাকে মেরে ফেললে কারোরই কিছুই যায় আসবে না, তোমাকে নিয়ে কেউই ভাবে না, সবাই শুধু এই ছেলেটাকেই বাঁচাতে চায়। এখন আমরা দেখতে পাই কিছু মনস্টাররা যে গারোকে ধরতে গিয়েছিল তারা সেখানে গিয়ে দেখতে পায় অনেক মনস্টারদেরকে আগে থেকেই কেউ মেরে এখানে ফেলে রেখেছে। তারা এটা দেখে ভাবতে থাকে এটা তো কোনো মানুষের কাজ হতেই পারে না, হয়তো এটা কোনো মনস্টার। এদিকে রিপার তখন টেরিওকে বিরক্ত করছিল। টেরিও তখন তাকে জিজ্ঞাসা করে তুমি এরকমটা কেন করছো? রিপার তখন বলে কারণ আমি একটা মনস্টার আর আমি মানুষদেরকে মারতে ভালোবাসি, এখন আমি তোমাকে মেরে ফেলবো। টেরিও তখন কাঁদতে কাঁদতে চিৎকার করতে থাকে আর তখনই সেখানকার দেয়াল ভেঙে গারো এখানে চলে আসে। গারো এখানে রিপারের ব্লেড ভেঙে ফেলে এবং একটা ঘুষি মেরে রিপারের মাথায় উড়িয়ে দেয়। এরপর সে তার বডিতে একটা ঘুষি মেরে তার সারা শরীরকে টুকরো টুকরো করে ফেলে। টেরিও তখন গারোকে এখানে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। গারো তখন টেরিওকে বলে চলো এখন আমরা এখান থেকে চলে যাব, আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। এর পরের এপিসোড থেকেই কিন্তু মেইন ফাইট গুলো শুরু হয়ে যাবে, মানে এর পরের এপিসোড থেকেই আমরা মনস্টারদের সাথে হিরোদের ফাইট দেখতে পারবো, তবে সাইতামার ফাইট আমরা আরেকটু পর দেখতে পাবো। তো ওই পর্যন্ত আশা করছি তোমরা ধৈর্য রাখতে পারবা। আর এই ভিডিওটা মূলত এখানে
এখানেই শেষ, আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।